আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব গাজার হাসপাতালের নিচে সুড়ঙ্গে হামাসের সামরিক প্রধান সিনোয়ারের মরদেহ শনাক্তের দাবি ইসরায়েলের। জানিয়ে দেব ইউক্রেনকে না দিয়ে 20,000 অ্যান্টি ড্রোন ক্ষেপণাস্ত্র অন্যত্র পাঠালো ট্রাম্প প্রশাসন। এরপর রয়েছে চীনের জন্য পাতা ফাঁদে শিকার এখন যুক্তরাষ্ট্র নিজেই। সর্বশেষ থাকছে রাশিয়ার ভয়ে এবার সীমান্তে যুদ্ধবিমান মোতায়েন পোল্যান্ডের। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। গাজার হাসপাতালের নিচের সুড়ঙ্গে হামাসের সামরিক প্রধান সিনোয়ারের মরদেহ শনাক্তের দাবি ইসরায়েলের। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন দাবি করেন, হামাসের আরেক শীর্ষ নেতা এবং রাফা ব্রিগেডের কমান্ডার মোহাম্মদ শাবানাকেও একই স্থানে নিহত অবস্থায় পাওয়া গেছে। তার সঙ্গে আরও কয়েকজন সশস্ত্র যোদ্ধাদের মরদেহ উদ্ধার করা হয়েছে, তবে তাদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। খান ইউনুসের ইউরোপিয়ান হাসপাতালের নিচে পাওয়া সুড়ঙ্গটি দেখতে ইসরায়েলি সেনারা কয়েক ডজনের বেশি বিদেশি সাংবাদিকদের সেখানে নিয়ে গেছিলেন। সেখানের সেনাবাহিনীর মুখপাত্র ডেফরিনের দাবি, সুড়ঙ্গটিকে হামাসের একটি বড় পরিচালনা কেন্দ্র হিসেবে ব্যবহার করা হতো। ডেফরিন দাবি করেন, এটি হামাসের পক্ষ থেকে বারবার সাধারণ মানুষকে মানব ঢাল হিসেবে ব্যবহার করার, বেসামরিক স্থাপনা, হাসপাতাল সহ বিভিন্ন জায়গাকে এই উদ্দেশ্যে ব্যবহারের আরেকটি নজির। ইসরায়েলি সেনা কর্মকর্তা আরও দাবি করেন, আমরা হাসপাতালের নিচে জরুরি বিভাগের ঠিক নিচে কয়েকটি কক্ষের একটি আস্তানা পেয়েছিলাম। এর একটি কক্ষে আমরা মোহাম্মদ সিনোয়ারকে খুঁজে পেয়ে হত্যা করি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত মাসেই মোহাম্মদ সিনোয়ারের নিহত হওয়ার ঘোষণা দিয়েছিলেন। তবে গতকাল ডেফরিন দাবি করছেন, এখন তাদের কাছে সিনোয়ারের ডিএনএ পরীক্ষার ফল রয়েছে, আর তাতে প্রমাণিত হয় নিঃসন্দেহে ওই মৃতদেহ সিনোয়ারেরই। হামাস এখনও মোহাম্মদ সিনোয়ার বা মোহাম্মদ শাবানার মৃত্যুর খবরের বিষয়ে কোনো মন্তব্য করেনি। মোহাম্মদ সিনোয়ার ছিলেন হামাসের নিহত নেতা ইয়াহিয়া সিনোয়ারের ছোট ভাই। 2023 সালের অক্টোবরে ইসরায়েলের হামাস চালানো হামলার মূল পরিকল্পনাকারী ছিলেন ইয়াহিয়া সিনোয়ার। ইসরায়েলি হিসাব অনুযায়ী প্রায় 1200 মানুষ ওই হামলায় নিহত হন। ওই হামলার পরই গাজায় নির্বিচারে হামলা শুরু করে ইসরায়েল। মোহাম্মদ শাবানা ছিলেন গাজার দক্ষিণাঞ্চলে হামাসের অন্যতম জ্যেষ্ঠ অভিজ্ঞ সামরিক কমান্ডার। তিনি দক্ষিণাঞ্চলীয় রাফা শহরের নিচে সুড়ঙ্গ পথের বিস্তৃত নেটওয়ার্ক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। এই সুড়ঙ্গগুলোকে সীমান্তের উপরে হামলা চালানো এবং অভিযান পরিচালনার জন্য ব্যবহার করা হতো বলে ইসরায়েলের দাবি করছে। ইউক্রেনকে না দিয়ে 20,000 অ্যান্টি ড্রোন ক্ষেপণাস্ত্র অন্যত্র পাঠালো ট্রাম্প প্রশাসন। জেলেনস্কির অভিযোগ করেছেন, ইউক্রেনকে 20,000 অ্যান্টি ড্রোন ক্ষেপণাস্ত্র দেওয়ার মার্কিন প্রতিশ্রুতি থাকলেও এগুলো মধ্যপ্রাচ্যে মোতায়েন করা নিজের দেশের সেনাদের জন্য পাঠিয়ে দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ইউক্রেনের প্রেসিডেন্ট জানায়, এই ক্ষেপণাস্ত্রগুলোর ব্যাপারে বাইডেন প্রশাসনের সময় একটি চুক্তি হয়েছিল। এগুলো রাশিয়ার বহুল ব্যবহৃত ইরানি নকশায় তৈরি শাহেদ ড্রোন প্রতিরোধে ব্যবহারের জন্য প্রয়োজন ছিল ইউক্রেনের। মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজের দি উইক অনুষ্ঠানে জেলেনস্কি বলেন, আমাদের শাহেদ ড্রোন নিয়ে বড় সমস্যা চলছে। আমরা এই 20,000 অ্যান্টি শাহেদ ক্ষেপণাস্ত্রের উপর নির্ভর করেছিলাম। এটা খুব ব্যয়বহুল নয়, কিন্তু এতে বিশেষ প্রযুক্তি ব্যবহৃত হয়। এই বিষয়ে সোমবার ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই ক্ষেপণাস্ত্রগুলো সম্প্রতি মধ্যপ্রাচ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে। বলা হচ্ছে, ইরানের সঙ্গে পরমাণু চুক্তি স্থগিত হয়ে যাওয়ার পর সেখানে সম্ভাব্য সংঘর্ষের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ গত বুধবার জরুরি নির্দেশনার মাধ্যমে ক্ষেপণাস্ত্রগুলো মধ্যপ্রাচ্যে পাঠান। একই সঙ্গে তিনি ইউক্রেন প্রতিরক্ষা চুক্তি গ্রুপের সর্বশেষ বৈঠকে অনুপস্থিত ছিলেন। 2022 সালে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনে শুরু হওয়ার পর এবারে প্রথম কোনো মার্কিন প্রতিরক্ষা প্রধান একই বৈঠকে অংশ নিলেন না। এর আগে হেগসেথ ইউরোপীয় মিত্রদের আহ্বান জানিয়েছিলেন যেন তারা ইউক্রেনকে সামরিক সহায়তার আরও বেশি অবদান রাখে, কিন্তু যুক্তরাষ্ট্র চলিত বছরের মার্চ থেকে ইউক্রেনকে সব ধরনের সামরিক সহায়তা বন্ধ রেখেছে। এদিকে সোমবার রাতেও ইউক্রেনের উপর রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রয়েছে। কিয়েভের বিমান বাহিনী জানিয়েছে, মাত্র এক রাতে 479টি ড্রোন ও 20টি মিসাইল ছুড়েছে রাশিয়া, যা যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত সবচেয়ে বড় রাতের হামলা। কিয়েভ ইন্ডিপেন্ডেন্টের এক প্রতিদিনে বলা হয়েছে, ক্রেমলিন নতুন করে 12 থেকে 15টি ড্রোন লঞ্চ সাইট তৈরি করেছে। পাশাপাশি রাশিয়ার দৈনিক শাহেদের মতো জেরান ড্রোন উৎপাদনের হার 21 থেকে বেড়ে 70 উন্নতি হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, আমরা প্রতিদিন হামলার মুখে রয়েছি, মানুষ তা বুঝতে পারে না। তারা যখন সামরিক যুদ্ধবিরতির কথা বলছিল তখন তারা হামলা বন্ধ রাখেনি। জেলেনস্কি দাবি করেন, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন শান্তিতে আগ্রহী নন।
তাই শুধুমাত্র যুক্তরাষ্ট্রসহ বৈশ্বিক নেতাদের কঠোর চাপ প্রয়োগের মাধ্যমে তাকে যুদ্ধে থামাতে বাধ্য করানো সম্ভব। তিনি বলেন, আমি নিশ্চিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের যথেষ্ট ক্ষমতা ও প্রভাব আছে দৃঢ়ভাবে এগিয়ে আসার। চীনের জন্য পাতা ফাঁদে শিকার এখন যুক্তরাষ্ট্র নিজেই। টেক্সাসের হিউস্টনের তথ্য প্রযুক্তি কর্মী ওয়েন জানান, শুল্ক কিভাবে তার ও তার পরিবারের উপর প্রভাব ফেলবে সেটা তাকে বোঝাতে কোনো অর্থনীতিবিদের দরকার নেই। তিনি বলেন, তথাকথিত লিবারেশন ডের পর মাত্র দুদিন আমাদের বিনিয়োগের বিশাল অংশ হারিয়েছি, যার মধ্যে ছিল অবসর তহবিলও। লিবারেশন ডেক উপহাস করে তিনি বলেন, হ্যাঁ বলতে পারেন, আমরা সম্পদের একটা অংশ এখন আমার কাছ থেকে মুক্তি পেয়ে চলে গেছে। ওয়েন আরও জানান, মঙ্গলবারের শেষে তার ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় $5 লাখ, কারণ প্রেসিডেন্ট ট্রাম্পের 2 এপ্রিলের ঘোষণার পরই মার্কিন স্টক মার্কেটে ধস নামে। S&P 500 সূচক কমে 10.53%, নাসডাক প্রবেশ করে বেয়ার মার্কেটে। ওয়েন বলেন, আমরা কয়েক বছরের মধ্যে স্বচ্ছন্দে অবসরে যাওয়ার পরিকল্পনা করেছিলাম, এখন সেটা অনিশ্চিত। শুধু স্টক মার্কেটে ক্ষতির কথাই নয়, বরং অস্থির এক ভবিষ্যতের দিকেই যাচ্ছে। 2000 সালের ইন্টারনেট বাবল ও 2008 সালের বৈশ্বিক মন্দা পেরিয়ে এসেও তিনি এখন নতুন করে শঙ্কিত। তিনি বলেন, এই অর্থনৈতিক ধস রাজনৈতিক কারণে তৈরি, বাজারের উত্থান পতন বা অর্থনৈতিক নয়। অন্যদিকে হিউস্টনের ক্যাফে মালিক ক্যাথি জানান, কফি বিনের দাম ফেব্রুয়ারিতেই বেড়েছিল, 20% পর্যন্ত বেড়েছে। প্রতি পাউন্ড কফির দাম $20 থেকে $27 পর্যন্ত বাড়াতে হতে পারে। শুল্কের কারণে এখন প্রত্যেক আমেরিকানকে প্রতি কাপ কফির জন্য বাড়তি অর্থ গুনতে হবে। বিশেষজ্ঞরা বলেছেন, পোশাক, জুতা, গৃহস্থালী সামগ্রী সহ আরও অনেক কিছুর দাম বাড়বে। ই-কমার্স লজিস্টিক কোম্পানি STA ইন্টারন্যাশনাল সাপ্লাই চেইনের প্রেসিডেন্ট ফেং ইয়ে বলেন, বিক্রেতাদের খরচ বাড়লে সেই বোঝা সরাসরি ভোক্তাদের উপর পড়বে। অন্য এক ঠিকাদার বলেন, আমি 3 বার ট্রাম্পকে ভোট দিয়েছি, কিন্তু এই শুল্ক আমাকে শেষ করে দিচ্ছে। উচ্চ মূল্যের বাসাবাড়ির কাজগুলো হারাচ্ছি, কারণ মক্কেলরা শেয়ার বাজারের ক্ষতির মুখে পড়ছে। রাশিয়ার ভয়ে এবার সীমান্তে যুদ্ধবিমান মোতায়েন পোল্যান্ডের। ইউক্রেনের পর এবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পোল্যান্ডের সামরিক অভিযানের ঘোষণা করতে পারেন বলে আশঙ্কা দেশটির সরকারের। আর এ সংখ্যায় রুশ হামলা ঠেকাতে সীমান্তে যুদ্ধবিমান মোতায়েন শুরু করল সামরিক জোট নোটোর সদস্য রাষ্ট্রটি। খবর দ্য গার্ডিয়ানে। পশ্চিম ইউরোপ এবং রুশ ভূখণ্ডের রাফার রাষ্ট্র হিসেবে পরিচালিত পোল্যান্ড। রাশিয়া পোল্যান্ড সীমান্তের দৈর্ঘ্য প্রায় 232 কিলোমিটার। সেই সীমান্তেরই সামরিকভাবে গুরুত্বপূর্ণ কিছু অবস্থানে যুদ্ধবিমান মোতায়েন করছে পোল্যান্ড। সে দেশের সেনার অপারেশনাল কমান্ড সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে বলেছে, ইউক্রেনের ভূখণ্ডে যুদ্ধক্ষেত্রের সীমা ছেড়ে রুশ যুদ্ধবিমান এবং ড্রোনের গতিবিধি নজরে এসেছে। এই পরিস্থিতিতে পোল্যান্ড এবং সামরিক মিত্র বিমানগুলো আকাশসীমা সুরক্ষিত রাখার উদ্দেশ্যে উড়ানো শুরু করেছে। শনিবার ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের রাশিয়ার ড্রোন হামলা চালিয়েছিল। গত 3.5 বছরের যুদ্ধে সেটি রাশিয়ার সবচেয়ে বড় ড্রোন হামলা বলে সামরিক পর্যবেক্ষণে অনেকেই চিহ্নিত করেছেন। পোল্যান্ড এবং তার সহযোগী ইউরোপের দেশগুলোর রুশ সীমান্তে বিমান টহলদারি নতুন করে পশ্চিম ইউরোপে যুদ্ধের আশঙ্কা তৈরি করছে। উল্লেখিত, চলতি বছরের মার্চে প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প রুশ হামলা ঠেকাতে তার দেশের প্রত্যেক প্রাপ্তবয়স্ক ও সক্ষম পুরুষকে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমরা এবছরের শেষ নাগাদ এমন এক মডেল তৈরি করতে চাই যাতে পোল্যান্ডের প্রতিটি প্রাপ্তবয়স্ক পুরুষ যুদ্ধকালীন পরিস্থিতির জন্য প্রস্তুত থাকে এবং আমাদের রিজার্ভ বাহিনী সম্ভাব্য হুমকির মোকাবিলার যথেষ্ট সক্ষম হয়। গত মাসে পোল্যান্ড এবং সুইডেনের মধ্যবর্তী সমুদ্রের নিচ দিয়ে যাওয়া উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ পরিবহন লাইনের কাছে রাশিয়ার একটি জাহাজের সন্দেহভাজন গতিবিধি নজরে এসেছে বলে অভিযোগ করেছেন পোল্যান্ড। তার আগে গত বছর রুশ ড্রোনের বিরুদ্ধে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ তুলেছিল পোল্যান্ডের সেনা। প্রসঙ্গত, 2022 সালের ফেব্রুয়ারিতে পুতিন যুদ্ধের ঘোষণার পরেই খোলাখুলি ইউক্রেনের পাশে দাঁড়িয়েছিল ওয়ারশ। সম্প্রতি টাস্ক বেলারুশের ভূখণ্ডে পুতিনের পরমাণু অস্ত্র মোতায়েনের সিদ্ধান্তেরও সমালোচনায় সরব হয়েছিলেন। আন্তর্জাতিক পরমাণু অস্ত্র সংবরণ নীতি লঙ্ঘনের অভিযোগ তুলেছিল মস্কোর বিরুদ্ধে। পাশাপাশি রুশ হামলার ঘরছাড়া ইউক্রেনের বহু নাগরিককেও আশ্রয় দিয়েছে পোল্যান্ড।